বিজেপির নেতারা উল্টা পাল্টা বলা শুরু করলো। দেখেন, ভিডিও দেখেন। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর দরকার হইল। দেখেছেন আরো কত কি। আসলে বাংলাদেশের সাথে ভারতের কোনো বন্ধুত্ব সম্পর্ক নাই, কখনো ছিল না। তবে ভালো সম্পর্ক আছে তার সেবাদাসী হাসিনা, তার দল আওয়ামী লীগের সাথে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা ভারতে কাজ করেছেন তারা সবাই জানেন যে ভারত আমাদের কতটা নিচু চোখে দেখে। যারা ঘুরতে গেছেন, চিকিৎসা নিতে গেছেন, তারা জানেন যে মুম্বাইতে তো বাংলাদেশের পাসপোর্টধারীদের তারা হোটেলে বুকিং পর্যন্ত দেয় না। দেখেছেন, হাসিনার আমলেও ভারত শুধু আমাদের থেকে সুবিধাই নিছে, কিচ্ছু দেয় নাই। ট্রানজিট নিছে, চট্টগ্রাম পোর্ট দিয়ে মালামাল পরিবহনের অনুমতি নিছে, বাংলাদেশকে ভারতের মনোপলিতে পরিণত করেছে, আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিছে। বিনিময়ে আমরা কি ওই মুজিবের আমলে স্বাক্ষর করা ফারাক্কার ন্যায্য পানির হিস্সা পাইছি? পাই নাই। আমরা কি হাসিনার আমলে তিস্তা চুক্তি দিয়ে পানির ন্যায্য হিস্সা পাইছি? পাই নাই। তার কারণ কি? কারণটা হইতেছে কৌটিল্যের একটা থিওরি আছে, মান্ডালা থিওরি। মান্ডালা নেলসন মান্ডেলা না, মান্ডালা মন্ডো থিওরি আর কি। তার মানে কোন রাজার পাশের রাজ্য তার বন্ধু না, পাশের রাজ্য হইল তার বন্ধু। বুঝছা? চলেন একবার ম্যাপ দেখে আসি। ভারতের আশেপাশে যত রাষ্ট্র আছে তার মধ্যে একমাত্র বাংলাদেশের সাথে তার কথিত বন্ধুত্ব ছিল, মানে একমাত্র সেবাদেশী হাসিনার মাধ্যমে সে বন্ধুত্ব ছিল। কিন্তু পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এমনকি মিয়ানমারের সাথে ভারতের অত ভালো সম্পর্ক না, তাই না? বন্ধুত্ব নাই। বাংলাদেশে ভারত প্রভু তার সেবাদাসী হাসিনাকে একটা চুষনি দিয়ে বুঝ দিছে, ওই যে তো বন্ধু। এটাও আসলে একটা কৌটিল্য মতে ভারতের পররাষ্ট্রনীতির একটা অংশ কলে। এটা আমরা দেখমুনি, হাসিনা ফাসিনা কিছু না। এটা বোঝার জন্য চলেন দেখি কৌটিল্যের পররাষ্ট্রনীতিতে কি লেখা আছে। কৌটিল্যের পররাষ্ট্রনীতিকে বলে 6-fold পলিসি, মানে 6 স্তরের পলিসি। এটা একটা সংস্কৃত খটোমটো বাংলা আছে, ষটগুণ্য সিদ্ধান্ত। যাই হোক, আমি ইংলিশটাই কব, কারণ ইংলিশে কইলে তো ঠিকই কইছি, তাই না? তো যাই হোক, এই 6-fold পলিসি অনুযায়ী পররাষ্ট্রনীতি 6 ভাবে পরিচালনা করা যায়। 6 ভাবে, বুঝছাও? কি কি? শান্তি, যুদ্ধ, নিরপেক্ষতা, আগ্রাসন, জোট এবং দ্বৈত নীতি। হ্যাঁ, বুঝছাও? 6টা। তো প্রথম আলাপ হইতেছে শান্তি নিয়ে, মানে কৌটিল্যের শান্তি নীতি কি কূটনীতিতে। কৌটিল্য কয় যে একজন রাজা তখনই শান্তি স্থাপন করবে যখন সে দেখবে যে শত্রু রাজা তার ক্ষতি করার সামর্থ্য রাখে। তার মানে হলো দৌড়ের উপরে রাখতে পারলে ভারত শান্তির কথা বলবে। বুঝছাও? 2001 সালে রৌমারিতে সীমান্তে আমাদের তৎকালীন বিডিআরের মাইরের কথা মনে আছে না? এডিটর সাহেব মাইর হবে, মাইরের সাউন্ড হবে। কেমনে তাদের বিএসএফকে আমাদের বিডিআর জওয়ানেরা দৌড়ের উপরে রাখিছিল, মনে আছে না? হ্যাঁ, তো তখন ভারতের অনেক সৈন্য মারা গেলেও ভারত কিন্তু আমাদের সাথে শান্তি স্থাপন করেছিল, কারণ তারা বুঝেছিল যে বাংলাদেশ তাদের দৌড়ের উপরে দাবরানির উপরে রাখতে পারে। তাইলে ইন্ডিয়ার সাথে শান্তি স্থাপনের একমাত্র পথ হইতেছে, একমাত্র রাস্তা হইতেছে ওরা দাবরানির উপরে রাখা। আর একটা উদাহরণ দিই, 1962 সালে ইন্দোচীন যুদ্ধে চীনা সেনারা ভারতের সেনাদের নাকানি জমিতে খাইছিল, একটা অংশ দখল করে নিয়েছিল। ভারত তখন দ্রুত নাকে খত দিয়া চীনের সাথে শান্তি স্থাপন করেছিল, কারণ ভারত জানতো যে চীনকে আক্রমণ করলে তাদের খবর আছে। বুঝেছাও? তার মানে ওরে যত দাবরানির উপরে রাখবেন ও শান্তি শান্তি করে আপনার কাছে আসবে। 1 নাম্বার সূত্র কয়া দিলাম। তাই আমাদের সেনাবাহিনীর সাহস নিয়ে লড়াই করার কিছু ডেমো ভারতকে দিয়ে দিতে হবে। আমরা অলরেডি একটা ডেমো দিছি যখন নতুন করে বর্ডারে কাঁটাতার লাগাইতে গেছিল না, কিন্তু এটা তেমন কোনো ডেমো হয় নাই। এটা আরেকটু ভালো করা লাগবে আর কি। আবার ফাইজলামি করলে না, রৌমারির কথা মনে করায় দিতে হবে, কলে মাথায় ঢুকাই দিতে হবে যে ভারতকে দৌড়ের উপরে রাখলে তারা শান্তির কথা বলবে। ওর তত্ত্ব দিয়াই ওরে মাইট দিতে হবে। ও কেমনে কূটনীতি চালায়, ওর কূটনীতির মাইন্ডে কি কাজ করে সেটা বুঝা ওর মতো যদি কাজ করেন তাইলে কেস ফতে। এবার আসেন যুদ্ধনীতি। কৌটিল্যের যুদ্ধনীতি কি? কৌটিল্যের মতে একজন রাজা তখনই যুদ্ধের জন্য আক্রমণ করবে যখন দেখবে যে তার অবস্থান শত্রুর চেয়ে শক্তিশালী। কথা সত্য। এই যে 1971 সালের কথাই ধরেন না, পাকিস্তান যখন আমাদের আক্রমণ করলো তখন ভারত আমাদের সাথে এসে সাথে সাথে যুদ্ধ করে নাই। তারা দেখিছে যে আমাদের মুক্তি বাহিনী কতটুকু যুদ্ধ করতে পারে। যখন মুক্তি বাহিনী আমাদের পাইরা ফেলাইছে না পাকিস্তানি বাহিনীদের, যখন দেখেছে যে মূল কাম সাইরা ফেলাইছে,
তখন ৩রা ডিসেম্বর ৭১ সালের মুক্তিযুদ্ধের শেষের মাত্র ১৩ দিন আগে যৌথ কমান্ড গঠন করিয়া মুক্তিযোদ্ধাদের ক্রেডিট নিয়ে বাংলাদেশকে স্বাধীন করিয়া দেওয়ার ক্রেডিট নিয়ে নিছে, বুঝছাও? এটা হইল ভারতের সামবাজ যুদ্ধনীতি। এরা তখনই যুদ্ধ করবে যখন তারা বুঝে যে তাদের জেতার সম্ভাবনা 100%। অনেকেই জানেন যে শেখ মুজিবের বান্ধবী যে ইন্দিরা গান্ধী, সেই সময়ের ভারতের সেনাপ্রধান জেনারেল মানেকশকে জুন মাসে কইছিলেন যে এই যুদ্ধ শুরু করতে, কিন্তু রাজি হন নাই। কারণ তখন বাংলাদেশে বর্ষাকাল এবং তাদের সেনারা বাংলাদেশে বর্ষায় যুদ্ধ করলে পাকিস্তানের কাছে গোয়ারা আসবে। সত্যি কথা, আমার কথা না, মানেকশর কথা। তার মুখে শুনেন দাও কি কইছে, এডিটর সাহেব শুনে দেন। And if I were to go in, I guarantee you 100% defeat. I said to Mrs. Ghani, will you now give me your orders? All right, cabinet would meet again at 4 o'clock. So everybody started walking out, I being the junior one. A smile on my face as I was going out. She said, Chief, stay behind. So I said, Prime Minister, before you open your mouth, shall I send in my resignation on grounds of health, mental or physical? And she said, oh, sit down, Sam, tell me. Everything you told me is the truth. I said, yes, everything I've told you is the truth. I said, it's my job to fight to win, not to lose. And she smiled at me, she said, all right, Sam, you let me know when you are ready. এই যে 13 দিন যুদ্ধ করেছিল, যুদ্ধের পর যে লুটপাট শুরু করেছিল, সেই সময় কিছু বীর সেনা অফিসারের কারণে ঠিক মতো করতে পারে নাই। মেজর জলিলের কথা মনে আছে, সে বাধা দিছিল এবং তারে গুম করে ফেলছিল। ওই সময় যে করতে পারে নাই লুটপাটটা, এটা গত 53 বছর ধরে পোষায় নিছে ইন্ডিয়া। তাই আমাদের সশস্ত্র বাহিনীকে মনে রাখতে হবে যেন ভারত কখনো এমন সুযোগ আছে বলে ভুলও না করে। প্রফেসর ইউনূসের সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় যাওয়ার ব্যাপারটা অনেকটা সেই রকম। আমি খুবই পছন্দ করেছি এটা। অনেকে না বুঝলেও আমাদের সবার শ্রদ্ধেয় প্রফেসর ইউনূস স্যার বুঝতে পারিছেন যে এই মহড়ার কত গুরুত্ব। এইসব মহড়া ঘন ঘন করতে হবে, বুঝছাও? শুধু শীত না, বর্ষাতেও করতে হবে। যে শীত বর্ষা কিছুই যে ভারতের কোনো কাজে আসবে না, ওটা বুঝা দেওয়া লাগবে, বুঝছাও? ভারতের মনে যেন ভয় অটুট থাকে, তারা যেন কোনোভাবে বাংলাদেশকে আক্রমণের খায়েশ করতে না পারে। এখন কৌটিল্যের মতে ভারত এই যে যুদ্ধ নীতি, এটা কেমনে করবে? এটা 3 ভাবে করবে, 3 প্রকারে করবে। কি ভাবে? এটা হইতেছে সরাসরি যুদ্ধ, এটা হইতেছে গোপন যুদ্ধ, কিছু কথা থাক না গোপন, আর এটা হইতেছে অঘোষিত যুদ্ধ, মানে ঘোষণা না দিয়া যুদ্ধ, বুঝছাও? ভারত আমাদের সাথে সরাসরি যুদ্ধে যাবি না, ওই সাহসী নাই। ওই যে বুঝিছে না, এখানকার পোলা পাইন এবং বন্দুকের সামনে বুক পাইতা দেয়, তারপরে নড়ে না। তো এর সাথে যুদ্ধ করা যায়। তারা কি যুদ্ধ করবে? গোপন এবং অঘোষিত যুদ্ধ তারা সবসময় করে আসতেছে এবং এটা করে আসবে। চলেন দেখি সেটা কিভাবে করবে। গোপন যুদ্ধ হইল সেটা সেই পন্থা যেটা দ্বারা ভারত আমাদের একদিকে আক্রমণের আশঙ্কা তৈরি করবে আর আমাদের সেনাদের সেই দিকে ব্যস্ত রাখবে, কিন্তু ভারত আমাদের আক্রমণ বা ক্ষতি করবে অন্য দিক থেকে, বুঝছাও? মাথায় ঢুকে নাই, তাই না? ধরেন আমাদের দক্ষিণে তো আরাকান রাজ্য, একটা নতুন রাখাইন দেশ হওয়ার সম্ভাবনা আছে, তাই না? ভারত রাখাইন দেশকে দিয়া বাংলাদেশের নাপ নদী সংলগ্ন বর্ডারে উত্তেজনা তৈরি করবে। আর আমরা যখন ওই দিকে সামলাইতে ব্যস্ত হয়ে যাব, তখন উত্তরবঙ্গ বা অন্য কোনো বর্ডার দিয়া সে আক্রমণ করার চেষ্টা করবে। এটা বুঝতে ভারতের ওই হকার সাংবাদিক ময়ূক রঞ্জনের একটা ভিডিও দেখি, চলেন। সে কইতেছে যে বাংলাদেশের চিকেন নেক নিয়ে নিলে ভারত ফেনী দখল করিয়া চট্টগ্রামকে আলাদা করে দিবে। শুনেন। এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। বাংলাদেশের চিকেন স্নেক এটা যদি কাট অফ করে দেওয়া হয়, তাহলে গোটা বাংলাদেশের ভূখণ্ডের সাথে চট্টগ্রামের কোনো সম্পর্ক থাকবে না। এই ফেনীটা যদি কোনোভাবে কাট অফ হয়ে যায় বা দখল হয়ে যায় বা অবরুদ্ধ হয়ে যায়, গোটা বাংলাদেশের এত বড়, এত জেলা সহ যে বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে কাট অফ হয়ে যাবে চট্টগ্রাম। এবার এটা মৌলবাদীদের কি করে লোকে বোঝাবে? অর্থাৎ ভারত আমাদের চট্টগ্রামের ভয় দেখাতেছে যেন আমরা এদিক নিয়ে ব্যস্ত হয়ে যাই আর ভারত আমাদের অন্য দিকে দেয়, বুঝছাও? কিন্তু সেই প্ল্যান তো আজকে ফাঁস করে দিলাম, তাই না? এবার চলেন অঘোষিত যুদ্ধ কেমনে ভারত করবে। এটা আসলে ভারতের সবচেয়ে পছন্দের যুদ্ধ, বুঝছাও? এই যুদ্ধে তারা তাদের সরকারি এজেন্ট, ধর্মীয় এজেন্টদের ব্যবহার করবে। তারা এই কাজ শুরুই করে দিছে। সরকারি চাকরিতে ভারতের দালালদের দিয়া অস্থিরতা তৈরি করেছে, ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্ব করেছে। এইটা প্রফেসর ইউনূসের সরকারকে কাজ করতে না দেওয়ার একটা কুবুদ্ধি। তাই আমি আগেও বলছি, এখনো বলি, ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্বের সমাধান করা জরুরি।
এই ক্ষেত্রে কোনো কথা শোনা যাবে না, কঠোর হইতে হবে। যারা এই দ্বন্দ্ব ধৈর্য রাখতে চায় ওরা ভারতের দালাল। সবার অধিকার এবং প্রাপ্যতায় সাম্য দরকার। তারপর যদি আমলারা যদি কাজ ঠিক মতো না করে তাহলে পাছায় লাথি দিয়ে চাকরি থেকে বের করে দেন। আমি গত ভিডিওতে তো পররাষ্ট্র অফিসারদের সুযোগ সুবিধার কথা কইছিলাম, তাই না? প্রশাসন ক্যাডার মনে হয় আমার উপর মাইন্ড করেছে যে দাদা তো ওদের কথা কইলে আমাদের কথা কিছুই কয় নাই। হ্যাঁ, এবার বুঝেন কেন বলছি। যতদিন ক্যাডার দ্বন্দ্ব থাকবে ততদিন আমাদের সার্বভৌমত্ব ভারতের আগ্রাসী নীতির হাতে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকবে। এটা তো আমরা হতে দেব না, তাই না? তবে সুযোগ সুবিধা পাওয়ার পর আমার কূটনীতিক সহ 25 ক্যাডারের ভাই বোনেরা যদি কাজ না করেন আর ভারতের চামচামি না ছাড়েন তাইলে আপনাদের কলে খবর আছে, কইয়া দিলাম, বুঝছেন? আমি যখন ধরি না তখন কিন্তু কচ্ছপের কামড় দিয়া ধরি। আর একটা উদাহরণ দিই, ওই যে চিন্ময় প্রভুপাদের কথা মনে আছে না? ওরে দিয়া ভারত সুন্দর একটা গেম সাজাইছিল কলে, যেন হিন্দুরা এই সরকারের বিপক্ষে কাজ করে। সাথে ভারতের কিছু বেতনভোগ বাংলাদেশি দালালও ছিল, ওই যে প্রথম আলো, তার দিল্লি স্টার, এটা আছেই। কিন্তু স্যার সেই ওগেরে আসার মেরে দিচ্ছে ভালো করিয়া। একইভাবে দিল্লির সাতপন্থীদের দিয়া ধর্মপ্রাণ মুসলমান তাবলিগের সদস্যের মধ্যে মারামারি সৃষ্টি করছেন, সেটাও আমরা সামলাইছি কলে। এইরকম আরও আসবে, কিন্তু এখন আর লাভ হবে না, কারণ সবাই বুঝে গেছে যে ভারত কিভাবে এই কাজটা করে বা করবে। এইটা ভারতের অনেক প্রিয় মেথড, কিন্তু প্রিয় পদ্ধতি। ভারত আগেও তাই করেছে। 1975 সালে শেখ মুজিব জয় বাংলা করে দেওয়ার পরে ভারত আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তি বাহিনীকে ফান্ড করেছিল, ট্রেনিং দিছে, তারপরে অশান্তি সৃষ্টি করেছে। আর এই হারামজাদা কাদের সিদ্দিকী ওরে আশ্রয় দিচ্ছে, আদের সিদ্দিকী তার বাহিনী নিয়ে বাংলাদেশের ভিতরে আসে আক্রমণ করিত, এবং কাদের সিদ্দিকীর বাহিনীর সাথে আমাদের সেনাবাহিনীর যুদ্ধ হইতো। কিন্তু অনেকে গলে বীরুত্তম খেতাবও পাইছে, এবং আমাদের অনেক অফিসার মারা গেছে, সৈনিক মারা গেছে। আর এই হারামজাদা রাজনীতি করিচ্ছে, ওর তো এখন জেলে থাকা উচিত। আবার দেখেন, ওই যে শেখ মুজিব জয় বাংলা হওয়ার পরে যে শান্তি বাহিনীকে ফান্ড করেছিল না ইন্ডিয়া, আবার যখন কাটাল রানী 1996-তে ক্ষমতা এসেছে তখন ইন্ডিয়া আবার ওই সমস্যার সমাধান করে দিছে 1997 সালে, যেন আওয়ামী লীগ বাহবা পায় আর বাংলাদেশ তাদের হুকুমের দাসী হাসিনা দ্বারা পরিচালিত হয়। একই কাজ তারা শ্রীলঙ্কায় করেছে তামিল হিন্দুদের নিয়ে, নেপালে করেছে মাওবাদীদের নিয়ে, পাকিস্তানে বেলুচিস্তানেও একই গল্প। বাংলাদেশে যেন তারা এই কাজ করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। বর্ণ, গোত্র, ধর্ম নিয়ে যারা লাভ দেবে, ঝামেলা করার চেষ্টা করবে, ইসলামকে বাংলাদেশে বিতর্কিত করার চেষ্টা করবে, এরা সবাই ভারতের দালাল, এটা মাথায় রাখতে হবে। এবার দেখি কৌটিল্যের নিরপেক্ষতা কূটনীতি কি। কৌটিল্য কাছে যদি কোনো রাজা মনে করে যে তার শত্রু রাষ্ট্রের ক্ষমতা তার সমান এবং এই ক্ষমতার সাম্য তাদের পারস্পরিক ক্ষতি হইতে বিরত রাখে, তবে রাজা সেই রাজ্যের প্রতি নিরপেক্ষ থাকে। মজার কথা মানে হইল, ভারত যদি মনে করে বাংলাদেশ তাদেরকে জয় বাংলা করে দিতে পারে যে কোনো সময়, তাইলে ভারত আমাদের সাথে নিরপেক্ষ আচরণ করার সিদ্ধান্ত নেবে। এই ধরেন 5ই আগস্টের পর আমরা যখন ইলিশ দেওয়া বন্ধ করেছিলাম তখন ভারতের বাহাদুরি কিন্তু শেষ হয়ে গেছিল। তো ওরা তখন আমাদেরকে তেল দিয়া, কালারানির প্রতি প্রেম কিছুটা বিসর্জন দিয়া আমাদের থেকে ইলিশ নিচ্ছে, আমরা দিছি। যদিও এই সিদ্ধান্তটা আমাদের অনেকে পছন্দ হয় নাই, কেননা আমরা সেই সিদ্ধান্ত বুঝে নিছি কিনা জানি না। তবে এখন এইসব চাল আমাদের বুদ্ধি করে চলতে হবে। ভারতকে বুঝাই দিতে হবে যে 1971 সালে আমাদের সহায়তা করার প্রতিদান অনেক গুণে আমরা দিছি, এখন আমরা আমাদের ন্যায্য পাওনা আদায় না করে আপনাদের কিছু দিব না। আর একটা উদাহরণ দিই, 2008 সালে যখন মুম্বাইতে আক্রমণ হয় না, ওই যে তার দায় কলে ভারত পাকিস্তানকে দিছিল, অনেক হম্বিতম্বি করেছিল, কিন্তু তারা পাকিস্তানে কোনো সামরিক আক্রমণ চালায় নাই। এর কারণ হইল পাকিস্তান একটা নিউক্লিয়ার শক্তি, ওরে আক্রমণ করলে ভারত জয় বাংলা হয়ে যাবে, এটা ভারত বুঝে, তাই তারা হাক ডাক দিয়া চুপ ছিল। বুঝা গেছে ব্যাপারটা? শক্তিতে সমান সমান টক্কর দিতে হবে, টক্কর দেওয়ার ক্ষমতা আমার, টক্কর দেওয়ার ক্ষমতা আছে, এইটা বুঝাই দিতে হবে। এবার আসেন কৌটিল্যের আগ্রাসন নীতি। কৌটিল্যের দর্শন মোতাবেক একজন রাজা যখন নিজের শক্তি বৃদ্ধি করে তখন সে শত্রু রাজ্যকে আক্রমণের প্রস্তুতি নেয়। এটা কিন্তু ভারত খুবই মানে হইল যে এটা ভারতের পছন্দের একটা মেথড, এইভাবে সে মাপে অন্যরে। এই যে ধরেন রৌমারির কথা, 2001 সালে রৌমারিতে ভারতের সেনারা আমাদের জয় বাংলা হওয়ার পরে ভারত কিন্তু চুপ ছিল, কারণ আগেই বলছি। এরপর আমাদের বুবু যখন 2008-এ 111-এর নকশায় ক্ষমতা আসে, তার কয়েকদিনের মাথায় ভারতের প্রতিশোধ নেয় বিডিআরে হত্যাকাণ্ড কইরা, 57 জন সেনা অফিসারকে হত্যা কইরা। শুধু তাই না, বিডিআরের গৌরবময় ইতিহাস যেন বাংলাদেশে না থাকে তাই তারা কাঁঠাল রানীকে দিয়ে নাম পরিবর্তন কইরা বিজিবি বানায়, পোশাক বদলায়। দেখেন হাসিনার দাসত্ব। আমরা যেহেতু এটা এখন বুঝে গেছি, আমরা আবার বিডিআরকে তার আসল নামে ফেরত নিয়ে যাব, বিডিআর নামে পরিচিত হবে, তাদের আধুনিক অস্ত্র দেব, ফেরায় দেব তাদের গৌরবের ইউনিফর্ম। এই নাম শুনলে আর ইউনিফর্ম দেখলে ভারতের 2001 সালের কথা মনে থাকবে, আর পাতলা পায়খানা হয়ে যাবে। এইটা আমাদের প্রথম কৌশল। দেখেন ভারতের সেনাপ্রধানের বক্তব্য।
I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter in November 24 we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. The only thing is, as far as the joint exercise which is carried out, because of the situation as of now, that we have postponed for some time, and as and when the situation improves, that exercise will also go on. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. 5 আগস্টের পর 5 মাস হয়ে গেল ভারত তার কোনো মন্ত্রী বা সংস্থা প্রধান কখনো এই ধরনের কথা বলে নাই। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে ভারতের প্ল্যান মোতাবেক সব চলতেছে এবং এই প্ল্যান মোতাবেক চালাইতেছে ভারতের আরেক সেবাদাস ওয়াকার। আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই, অনেকেই আমাকে কইছেন ওয়াকার একটা বিপ্লবের শক্তি। এখন দেখেছেন তো, এখন দেখেন ভারতের সেনা প্রধান বলে তার সাথে নাকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরা সময় জেনারেল ওয়াকারের সাথে যোগাযোগ ছিল। অর্থাৎ ওয়াকার সাহেব যখন রাজনৈতিক নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করতেছিলেন, তখন তিনি নিয়মিত ভারতের সেনা প্রধানের সাথে যোগাযোগ রাখতেছিলেন। রাষ্ট্রদ্রোহী কাজ করছেন তিনি। ওয়াকার সাহেব হয় আপনি বিপ্লবের স্পিরিট ধরতে পারেন নাই এবং হাসিনার আমলের অভ্যাস 2 দিনে ছাড়তে পারেন নাই, অথবা আপনাকে ভারতের সেনাপ্রধান ফাঁসাইয়া দিছে যাতে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব বিপ্লবের বিপক্ষে কাজ করতেছে এটা জনমনে ছড়ায় দেওয়া যায়। এইটা বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের মনোবল ধ্বংস করার চেষ্টা। এভাবেই গত 5 মাস ভারত নিজেদের কৌশল ঠিক করেছে এবং বাংলাদেশের সকল মানুষকে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে ভারত এখনো আমাদের প্রভু। এবং এইটা বোঝানোর জন্য তাদের প্রথম টার্গেট আমাদের হাসিনা বাবুর ফুফাতো বোনের জামাই সেনাপ্রধান ওয়াকার সাহেব। আমি অবাক হই যে সমস্ত সেনা সদর বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই নিয়ে কোনো কথা বলেন নাই, আর ভারতের দালাল বাঙ্গু এলিটেরা বৈশাখী নিজেদের দেখতেছে আর নিজেদের হারানো প্রভাব পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেছে। প্রথম আলো গং এখন এইগুলা নিয়ে পুরা গল্প বানাবে ফায়াজ করিমের মতো। এইসব বাংলাদেশ বিরোধী ভারতীয় এজেন্টদের যেখানে দেখবেন সেখানেই এদেরকে জয় বাংলা কইরা দিতে হবে। এখন দেখেছেন তো জেনারেলদের বাসায় হাসিনার লোক, আওয়ামী লীগের লোকেরা লুকে আছে, দেখেছেন? ফ্ল্যাট মালিক কে? ফ্ল্যাট মালিক হচ্ছে মাহবুব সামদ চৌধুরী, মেজর জেনারেল। জি। উনি এখন বর্তমানে কোথায় আছে? উনি এসএসএফ আছে। এসএসএফ আছে, ডিজি। জি। এক্সকিউজ মি, কেউ যদি থেকে থাকেন আসেন, কথা বলেন, বের হন, নাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব। আপনারা যদি ভিতরে কেউ থেকে থাকেন একটু কাইন্ডলি একটু কোঅপারেট করে বের হন, নাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে ইয়া করবো। বলেন কে? আমি তো স্যার আসলে সামনে আসেন, সামনে আসেন, বলেন। মহিলা বন্ধ করে আপনি একটু আসেন। তো এখন কি করা লাগবে আমাদের এই সেনাবাহিনী নিয়ে? এর মধ্যে আমাদের সামরিক সক্ষমতা এমনভাবে উন্নীত করতে হবে যেন ভারত আমাদের ভয় পায়। ভারতের সামরিক শক্তি আমরা জানি, সেটা ওয়াকার সাহেবও জানেন। সামরিক বিষয়ে তাই এখানে বলতে চাই না, আমার সাথে যোগাযোগ করলে পরামর্শ দিয়ে দিব। তবে এটা বলতে পারি, আমাদের সশস্ত্র বাহিনীকে নতুন নতুন আধুনিক যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, যুদ্ধ সরঞ্জাম কিনতে হবে। মাঝে মাঝে সে সমস্ত মাল দিয়ে একটু প্রশিক্ষণ করে তো ফুটেতে টুটেতে হবে আর কি, বুঝছাও। আর বলিছি এটা সাইবার ব্রিগেড করতে হবে আমাদের শক্তিশালী, তাইলে আমাদের পাতলা পায়খানা চলতে থাকবে। ভারত কিন্তু ফ্রান্স থেকে রাফেল কিনেছে, রাশিয়া থেকে কিনেছে সুখয় যুদ্ধ বিমান। আমাদের তো রাশিয়া আর ফ্রান্সের সাথে সম্পর্ক ভালো, যুক্তরাষ্ট্রের সাথেও ভালো, তুরস্কও আছে। ভারত এতদিন আমাদের আধুনিক যুদ্ধ সরঞ্জাম কেনার ব্যাপারে ভেটো দিয়ে আসছে করলে, এখন বুঝতে পারছেন তো কেন তারা ভেটো দেয়? এই কূটনীতির কারণে। কারণ ওরা চায় আমরা যেন সমরে শক্তিশালী হইতে না পারি এবং তাদের সেবা দাসী হিসাবে থেকে যায়। এরপরে আসেন কৌটিল্যের কূটনীতিতে জোট নীতি কি।
কৌটিল্য বলে দিছে যে যখন রাজায় যুদ্ধ করবে না তখন সে অন্য শক্তিশালী রাজ্যের সাথে জোট গঠন করবে এবং নিজেকে সেই শক্তিশালী রাজার হাত থেকে নিরাপদ রাখবে। ভারত কিন্তু এই কামটাও ঠিক মতো করে, মানে কৌটিল্যকে মাইনে চলে আর কি। এই যেমন ধরেন ভারতের সামরিক সহযোগিতার সম্পর্ক আছে রাশিয়া, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সাথে। এই 3 দেশ চাইলে যে কোনো সময় ভারতকে জয় বাংলা করে দিতে পারে। আবার লক্ষ্য করলে দেখবেন যে এই 3 দেশের সাথে যাদের শত্রুতা, ভারত কিন্তু তাদেরকে শত্রু মনে করে। এই 3 দেশের কমন শত্রু হইল মুসলিম দেশগুলা। ভারত এদের সাথে সন্ধি করার মানে হইল ভারত এদের সাথে মিলা মুসলিম বিরোধী শক্তি গঠন করতে চায়। ভারত এইসব দেশ থেকে সমরাস্ত্র কেনে, এদের সাথে মিলিটারি তথ্য আদান প্রদান করে। আমরা হয়তো ইসরায়েলের সাথে সম্পর্ক করতে না পারলেও বাকি 2 দেশের সাথে পারবো, সেই অবস্থা আমাদের আছে। আবার কাঁঠাল রানী যেইভাবে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করেছিল তাতে এটা পরিষ্কার যে হাসিনা ভারতের নীল নকশা বাস্তবায়ন করেছে যেন বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না থাকে। আমরা এদের সাথে সম্পর্কের পাশাপাশি চীন, পাকিস্তান, সৌদি আরব, ইরান, তুরস্কের সাথে সামরিক সম্পর্ক তৈরি করব।